হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আবার এসেছি ফটোশপ টিউটোরিয়াল নিয়ে। ফটোশপের ইন্টারফেস এবং টুল পরিচিতি পর্ব 2। আজকে আমরা গত টিউটোরিয়ালে প্যাচ টুল পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা ব্রাশ টুল থেকে শুরু করব। দেখুন, ব্রাশ টুলটাতে ক্লিক করলে এখানে একটা রাউন্ড চলে আসে। এখানে দেখুন উপরে এই টুলটাতে ক্লিক করলে এখানে একটা অংশ আছে সাইজ, একটা আছে হার্ডনেস। আমি যদি একটা ব্রাশ টুল নেই, সেটাকে সাইজটা আমি এখানে দেখুন যে সাইজটা আছে এটাকে আমি ইচ্ছে করলে বাড়িয়ে কমিয়ে দিতে পারি। এখানে আমার ইচ্ছা মতো সেটাকে দেখুন ওই সাইজটাকে কমাইলে বাড়ালে সেটা এখানে বেড়ে কমে যাচ্ছে। অথবা এটা আমরা কিবোর্ড দিয়েও করতে পারি। কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করলে আমরা এই সাইজটাকে বাড়াতে কমাতে পারি। আচ্ছা, দেখাচ্ছি। আর হার্ডনেসটা দেখুন এখানে একেবারে 0 দেওয়া আছে, অর্থাৎ আমি একটা ক্লিক করলাম, সেটা ছড়িয়ে যাচ্ছে চারপাশে। কালারটা দেখুন ছড়িয়ে যাচ্ছে। আমি সেকেন্ড ব্র্যাকেট বড় করে দেখাই, কালারটা দেখুন ছড়িয়ে যাচ্ছে। কিন্তু এটাকে যদি আমি হার্ডনেস একেবারে 100 করে দিই, সেক্ষেত্রে দেখুন কি হয়। একটা ক্লিক করলে সে পুরো জায়গাটা, অর্থাৎ এর চারপাশগুলো একেবারে হার্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা এখন এর কাজটা একটু দেখব। রাইট বাটন ক্লিক করলে এটা চলে আসে। সাইজ আমরা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারি। হার্ডনেসটা আমরা ধরুন 0 করে নিলাম, সাইজটা আমরা একটু কমিয়ে নিলাম, কমিয়ে আমাদের কাজের সুবিধা এরকম নিয়ে নিলাম আমরা সাইজটা। ঠিক আছে। এখন ধরুন এখানে অপাসিটি দেওয়া আছে 100%, ফ্লো দেওয়া আছে 100%। এই অপাসিটিটাকে আমি কমিয়ে নেব। এটাকে ধরুন আমি করে নেব 20, আর ফ্লোটাকেও করে নেব 20। এরকম থাকলে এই কাজগুলোর জন্য সহজ। আমরা যখন এটাও মূলত স্পট রিমুভালের জন্য ব্যবহার করা হয়, তাছাড়াও আরো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। বিভিন্ন জায়গায় ব্রাশ করার জন্য এই টুলটা ব্যবহৃত হয়। বিভিন্ন কাজে আমরা এখানে দেখুন হার্ডনেসের আবার বিভিন্ন রকম অপশন দেওয়া আছে। এখান থেকে যে কোনো একটা অপশন আমরা নিয়ে নিতে পারি, নিয়ে কাজ করতে পারি। এখানে দেখুন একটা এই যে ধান গাছের মতো আছে, এটাকে যদি আমরা নিই, এটা ক্লিক করলে দেখুন ধান গাছ চলে আসার কথা, কিন্তু আসতেছে না কোনো কারণে। ক্লিক করলে এটা চলে আসার কথা। যেহেতু আমরা অপাসিটিটা কমিয়ে নিয়েছি, এই জন্য হয়তো দেখা যাচ্ছে না। এখন দেখুন এই যে অপাসিটি বাড়িয়ে নেওয়ার সাথে সাথে দেখুন এটাকে যদি আমি একটু বড় করে নিই, বড় করলে এই যে দেখতে পারবেন এরকম ক্লিক করলে ধান গাছের মতো হয়ে যাচ্ছে। অর্থাৎ যেই ব্রাশটাকে আমি সিলেক্ট করব ওই ব্রাশটার মতো করেই সেটা চলে আসবে। অপাসিটিটা আমি এখান থেকে কমিয়ে নিলাম 20, যেহেতু স্পট রিমুভারের জন্য কাজ করব এই জন্য কমিয়ে নিলাম। ফ্লোটাকে আমরা কমিয়ে নিলাম, বা অন্য কাজের জন্য আমরা অপাসিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারি। অন্য সকল কাজের জন্য আমরা এখান থেকে আমরা আবার এই অংশটা সিলেক্ট করে নিই। এখান থেকে একেবারে শুরুর অংশটা সিলেক্ট করে নিই। সিলেক্ট করার সাথে সাথে দেখুন এটা সাইজটা আমি একটু কমিয়ে নিলাম, একটা কালার চলে এসেছে। আমি এই যে দেখুন এখানে কপালের কাছে একটা লম্বা দাগ, এই দাগটাকে আমি সরাবো। তাহলে আমি রাইট বাটন ক্লিক করলে দেখুন একটা আইড্রপার টুলের মতো চলে আসছে। আইড্রপ টুলে ক্লিক করলে দেখুন ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যায়। ফরগ্রাউন্ড কালারটা কি ছিল, ধরুন এরকম কালো ছিল ফরগ্রাউন্ড কালারটা। এখন আমি কি করব, এই কালো দাগটাকে সরিয়ে দেবো। তাহলে আইড্রপার টুল নিয়ে এর পাশে ক্লিক করব, ক্লিক করে তারপরে জাস্ট এর উপর ড্র্যাগ করে মাউস ক্লিক করে ড্র্যাগ করে আস্তে আস্তে এই দাগটাকে সরিয়ে দেব। এই ব্রাশ টুলে এই কাজটা খুব সূক্ষ্ম হাতের কাজ, খুব চিন্তা ভাবনা করে আস্তে 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 করতে হয়, খুব আস্তে আস্তে করতে হয়। এখান থেকে আমরা এই দাগগুলো এই ব্রাশ টুলের সাহায্যে এই দাগগুলো মিশিয়ে দিতে পারি। সরি, ব্রাশ টুলের সাহায্যে এই দাগগুলো আমরা মুছে দিতে পারি। এখানে বাকি যে টুলগুলো আছে তেমন খুব একটা দরকার নেই। আমরা যে ব্রাশ টুলটা দরকার সেটাকে আমরা কাজে ব্যবহার করতে পারি। অর্থাৎ একটা ছবিকে কালার কম্বিনেশনটা ঠিক করার জন্য মাঝে সাঝে ব্রাশ টুলের ব্যবহার করতে হয়। তারপরে আছে স্ট্যাম্প টুল, ক্লোন স্ট্যাম্প টুল। মূলত টুলটার নাম ক্লোন স্ট্যাম্প টুল। এর ভেতরে দুইটা টুল আছে, আমরা একটা টুল নিয়ে কাজ করব। দুইটা টুল নিয়েও করতে পারি, তবে আমাদের যেটা দরকার আমরা শুরুর টুলটা নিয়ে কাজ করব। ক্লোন স্ট্যাম্প টুলটা দেখুন এরকম ছোট হয়ে আছে, আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করে এটাকে বড় করে নিতে পারি। ক্লোন স্ট্যাম্প টুলে দেখুন এই যে একটা অংশ চলে আসছে, অর্থাৎ এটা কিভাবে আসলো। আচ্ছা, আমরা তারপর দেখি। আমি ধরুন একটা ছবির
একটা অংশ আরেকটা অংশে নিতে চাই, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে আমি ধরুন ছবির এই কানের মধ্যে ক্লিক করলাম। এখন দেখুন যেখানেই যাচ্ছি কান সাথে চলে যাচ্ছে, ওখানে গিয়ে একটা ক্লিক করব, একটা কান চলে আসছে। এটাও দেখুন হার্ডনেসটা কম, এটাও আমরা এখান থেকে হার্ডনেস যদি আমি 100% দিয়ে দিই, হার্ডনেসটা দেখুন এখন পুরোপুরি অংশটাই চলে আসছে। আমি যদি কানের এই অংশটাকে ক্লিক করি, দেখুন পুরো কানটা এরকম হার্ডনেস হয়ে চলে আসছে। তবে হার্ডনেস না নেওয়াই ভালো ফ্রন্ট স্ট্যাম্প টুলের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হার্ডনেসটা কম নিলেই জিনিসটা দেখতে সুন্দর হয়। ঠিক আছে বন্ধুরা, আমরা আমরা পরবর্তী টুলটাতে যাই। এখানে একটা টুল আছে হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুল অর্থাৎ একটা ছবির হিস্টোরি ফিরিয়ে আনা। এক্ষেত্রে একটা মেয়ের ছবি বা একটা অন্যরকম সুন্দর ছবি হলে ভালো হতো। তারপর আমরা এই ছবিটাতে একটু দেখি। সরি, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমি হিউ স্যাচুরেশনে গেলাম। হিউ স্যাচুরেশনে গিয়ে ধরুন এই ছবিটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম। জাস্ট স্যাচুরেশনের মাঝখানে টুলটা বাম দিকে -100 করে দিলাম, ওকে দিলাম। এখন ধরুন আমি এই টুলটাতে হিস্টোরি ব্রাশ টুলটাতে ক্লিক করে আমি যদি দুঃখিত বন্ধুরা, এখানে হিউ স্যাচুরেশনে ক্লিক করলে দেখুন হিস্টোরি ব্রাশটা কাজ করছে না, এটা অন্যরকম করছে। তো হিউ স্যাচুরেশনে ক্লিক করার পর আমরা হিস্টোরি ব্রাশ টুল নিয়ে দেখুন এর যে অংশে আমরা ক্লিক করব সেই অংশের পূর্বের রংটা ফিরে আসবে। যদি আমি ওর মুখটা শুধু আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাই, সেক্ষেত্রে এর মুখের উপর ক্লিক করলেই দেখুন এটা চলে আসছে বাইরের অংশটা। অথবা যদি আমি ছবিটাকে শুধু এই ছবিটাকে আগের রঙে রাখবো এবং ব্যাকগ্রাউন্ডটাকে সাদা কালো রাখতে চাই, সেই ক্ষেত্রে আমরা হিস্টোরি ব্রাশ টুল দিয়ে ক্লিক করে এটা আমরা করতে পারি। এটা দেখুন সার্কেলটা আমরা ইচ্ছা করলে বড় ছোট করে নিতে পারি, বড় ছোট করে এটাকে আমরা এই কাজ করতে পারি। হিস্টোরি ব্রাশ টুলের এই ব্যবহারটা আমরা এখানে কাজে লাগাতে পারি। অনেক সময় দেখা যায় সাদা কালো ব্যাকগ্রাউন্ড কিন্তু ছবিটা রঙিন, সেক্ষেত্রে আমরা হিস্টোরি ব্রাশ টুলটা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ স্যাচুরেশনে নিলে অনেক সময় সমস্যা করে। যদি এরকম সমস্যা হয় সেক্ষেত্রে আমরা ডিসস্যাচারে ক্লিক করব। ডিসস্যাচারেটে ক্লিক করলে অটোমেটিক সাদা হয়ে যাবে। তখন আবার হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আমরা এটাকে ব্রাশ করে দিলেই দুইটা টুল দিয়েই এই কাজটা করা যায়। হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আমরা ছবির এই অংশগুলো আমরা ফিরিয়ে আনতে পারি। বিভিন্ন অংশগুলো ওই যে দেখুন গাড়িটাকে যদি আমি আনতে চাই, এটাতে ক্লিক করলে দেখুন ওই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এর ভেতরে যে কালারটা থাকে সেই কালারটা চলে আসে। হিস্টোরি ব্রাশ টুল দিলে ভেতরের কালারটা চলে আসে। সেরকম আমরা হিস্টোরিতে গিয়ে এটার ছবির শুরুর অংশে চলে যাই। এখন আমরা আরেকটা টুলের কাজ দেখি। এখানে ইরেজ টুল দিয়ে আমরা এখানে দেখুন ক্লিক করলে অপাসিটি 26 দেওয়া আছে, ফ্লো 26, এটাকে যদি আমি 100 করে দিই তাহলে ভালো বোঝা যাবে। এখান থেকে আমরা এটা হার্ডনেস বা সাইজ টাইজ বাড়িয়ে কমিয়ে নিতে পারি। ধরুন এরকম নিলাম আমি, হার্ডনেসটা নিয়ে আমি সাইজটা একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে এখন দেখুন ক্লিক করার সাথে সাথে এর পাশ দিয়ে একটা কালার চলে আসছে। এটা ব্যাকগ্রাউন্ড কালারটাকে সে চিনতে পারে, অর্থাৎ ইরেজ টুলের সাহায্যে যে কোনো কালার ইরেজ করা যায়। এটা তো ব্যাকগ্রাউন্ড আছে, যদি আমি এটাকে লেয়ার করে দিই সেক্ষেত্রে এই কালারটা থাকবে না, অর্থাৎ উপরের অংশটুকু মুছে যাবে। কিন্তু যদি ব্যাকগ্রাউন্ড থাকে, ব্যাকগ্রাউন্ডটা লক করা থাকে, লেয়ারে গিয়ে ফ্ল্যাটেন করে দিলে ব্যাকগ্রাউন্ডটা যদি লক করা থাকে সেই ক্ষেত্রে সে এই ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে ওই কালারটাকে সে এখানে ধরে। আর যদি আমি এটাকে ব্যাকগ্রাউন্ড না করে লেয়ার করি, লেয়ার করলে সেই ক্ষেত্রে এই কালারটা একদম মুছে গিয়ে নিচের ট্রান্সপারেন্ট অংশটা চলে আসে। এরকম ভাবে আমরা এটাকে করতে পারি। আমরা আবার ছবির শুরুতে চলে যাই, শুরুতে চলে গেলাম। এখন আমরা দেখবো এখানে ব্যাকগ্রাউন্ড টুল, সরি গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলে দেখুন দুইটা টুল আছে, একটা গ্রেডিয়েন্ট টুল, একটা পেইন্ট বাকেট টুল। আমরা গ্রেডিয়েন্ট টুলটা শুরুতে দেখিনি। গ্রেডিয়েন্ট টুলটাতে ক্লিক করলে এখানে দেখুন কন্ট্রোল প্যানেলে অনেকগুলা গ্রেডিয়েন্ট চলে আসে। তো ব্যাকগ্রাউন্ডের উপরে গ্রেডিয়েন্ট করতে গেলে আমরা ধরুন এই গ্রেডিয়েন্টটা নিব, নিয়ে আমি যদি এর এই পাশ থেকে এরকম ক্লিক করে দিই, এরকম একটা গ্রেডিয়েন্ট চলে আসে।
তো এরকম ভাবে আমরা যে কোনো ছবিতে এরকম যদি আমি ভাবি যে একটা ছবিতে এরকম গ্রেডিয়েন্ট দিলে ভালো হতো, সেটা আমরা দিতে পারি। এটা আবার বিভিন্ন ভাবে এখানে অনেকগুলো অপশন আছে, মুড আছে, দেখেন নরমাল, ডিসঅর্ড, ডার্কেন, এগুলো দেখে দিয়েও আমরা দেখতে পারি। এই অংশটা সিলেক্ট করে যদি আমি এটাকে গ্রেডিয়েন্ট করতে চাই, দেখুন এটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তো এগুলো আমরা কাজ করতে করতে দেখে নেব, জাস্ট আমরা শুধু পরিচিতিগুলো জেনে নিই। গ্রেডিয়েন্ট টুলের পরে আছে দেখেন পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুল দিয়ে হচ্ছে এখানে দেখুন দুইটা কালার, একটা ফরগ্রাউন্ড একটা ব্যাকগ্রাউন্ড। এখানে আমি যদি পেইন্ট বাকেট টুলে ক্লিক করি, ও ফরগ্রাউন্ডের যে কালারটা থাকে সেই কালারটাকে সে নিয়ে নিচ্ছে। ধরুন আমি ফরগ্রাউন্ডের কালারটাকে আমি একটু নীল করে দিলাম, ফরগ্রাউন্ডের কালারটা নীল করে দিলাম। এখন যদি আমি ক্লিক করি, এই অংশটা নীল হয়ে যাচ্ছে, দেখছেন? ফরগ্রাউন্ড কালারটাকে সে নিয়ে নিচ্ছে। আচ্ছা, যাক আমরা দেখে নিই। তারপরে টুলটা দেখেন ব্লার টুল। ব্লার শব্দটা আমরা সহজেই বুঝতে পারছি। ব্লার টুল হচ্ছে কোনো কিছুর ঘোলাটে করা। সেই ক্ষেত্রে আমরা যদি ধরুন এর এই ছবিটার আমরা একটা অংশ, এই অংশটুকু আমরা যদি কেটে নেই, এই ছবিটা কন্ট্রোল জে দিয়ে আলাদা করে নিলাম, আলাদা করে কন্ট্রোল জে দিয়ে আমরা আলাদা করে নিলাম। এখন মুভ টুল দিয়ে এটাকে আলাদা করলাম। এখন দেখুন এর পাশগুলো একেবারে শার্পেন হয়ে আছে, একেবারে শার্প। এটাকে যদি আমরা একটু ব্লার করে দিই, তাহলে হয়তো এটা দেখতে ভালো লাগবে। ক্লিক করে জাস্ট এটাকে একটু ঘোলাটে, অর্থাৎ এরকম একেবারে কাটা কাটা অংশটাকে একটু যদি আমি কমিয়ে দিই, সেই ক্ষেত্রে এটা দেখতে ভালো লাগবে। এটা হয়তো এখন বোঝা যাচ্ছে না, কিন্তু আপনি যখন কাজ করবেন অথবা কাজের প্রয়োজন অনুসারে যে অংশগুলো দেখবেন খাঁচকাটা থাকে, সেই অংশগুলোকে আমরা এটা দিয়ে ব্লার করে দিলেই এই অংশটা সুন্দরভাবে মিশে যায়। এখন দেখুন আমি যদি হিস্টোরিতে গিয়ে ব্লারের একেবারে শুরুতে চলে যাই, এখান থেকে যদি আমি দেখুন এই মুভে যাই, তাহলে দেখবেন ওই কন্ট্রোল জেড দিলে দেখুন এটা কেমন একেবারে কাটা কাটা ছিল, তারপরে আমি ব্লার করাতে এই অংশটা স্মুথ হয়ে গেছে। এখন আমরা এটাকে, এই লেয়ারটাকে ডিলিট করে দিই, ডিলিট করে তারপরে আমরা এখানে দেখবো একটা টুল আছে, ডজ টুল নামে একটা টুল আছে। ডজ টুলটা নিলেও এরকম দেখুন, এটাকে সাইজ আমরা বড় ছোট করে নিতে পারি, হার্ডনেসটা বাড়িয়ে কমিয়ে নিতে পারি। ডজ টুলটা সাধারণত একটা ছবিকে শার্প করার জন্য ডজ টুলটা ব্যবহৃত, তবে সেটা খুব একটা কাজে লাগে না। দেখুন কালো ছবিটা কেমন সাদা সাদা হয়ে যাচ্ছে, চুলে এরকম পাকা পাকা ভাব আনতে চাইলে সেক্ষেত্রে ডজ টুলটা ব্যবহার করতে পারি। আবার যদি আমরা বার্ন টুলটা নিই, বার্ন টুলটা হচ্ছে ছবিটাকে পুড়িয়ে ফেলা, সেটাও আমরা এই কাজটা করতে পারি। বার্ন টুল দিয়ে যদি আমরা এটাকে আবার করি, সেটা দেখবেন পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে, অর্থাৎ ছবিটা একটু পুড়ে গেলে যেরকম হয় কালো কালো হয়ে যাচ্ছে। এই ছবিটা যদি বেশি শার্প থাকে, সেক্ষেত্রে আমরা বার্ন টুল দিয়ে ছবিটাকে এরকম কালো কালো করে দিতে পারি, বার্ন করে দিতে পারি ছবিটাকে। যাই হোক, বার্ন টুল দিয়ে বার্ন করে দিতে পারি। এখানে দেখুন একটা টুল আছে প্যান টুল, খুব ইম্পর্টেন্ট টুল। প্যান টুলের ভেতরে আবার আরো পাঁচটা অপশন আছে। ফ্রি ফ্রম প্যান টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট। এখান থেকে আমরা দেখবো শুধু প্যান টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, এই জিনিসগুলো আমরা দেখলেই হবে। প্যান টুলের কাজটা হচ্ছে এটাকে সিলেক্ট করার জন্য প্যান টুল ব্যবহার করা হয়। আমরা যেটা দেখেছিলাম লেসো টুল বা পলিগনাল লেসো টুল, ওগুলো দিয়ে দেখেছিলাম। আমরা এখন একটু প্যান টুল দিয়ে দেখবো। ধরুন আমরা এই ছবিটাকে আমরা প্যান টুল দিয়ে সিলেক্ট করব। এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট এরকম ড্র্যাগ করে এটাকে বাড়িয়ে দিলাম। এটা পুরো ছবিটাকে ধরুন আমি এভাবে যদি সিলেক্ট করি, এভাবে ছবির যে কোনো অংশ আমি এরকম ভাবে সিলেক্ট করতে পারি। এটাকে আমি আমার কাজ অনুসারে সিলেক্ট করে নিলাম, করে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন, রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশনে ক্লিক করে আবার ওকে ওকে ক্লিক করলে দেখুন এটা এর ভিতরে একটা সিলেকশন চলে আসছে। এখন আমি কন্ট্রোল জে প্রেস করলেই এই ছবিটার একটা আলাদা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে। প্যান টুল দিয়ে সিলেক্ট করা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য প্যান টুল সিলেক্ট করা এবং প্যান টুল দিয়ে সিলেক্ট করা এবং আলাদা করা হচ্ছে সবচাইতে উপযোগী এবং জরুরি। প্যান টুল দিয়ে সিলেক্ট করলে এর কিনারগুলো একেবারে শার্প হয়, খুব সুন্দরভাবে প্যান টুল দিয়ে সিলেক্ট করা যায়। প্যান টুল দিয়ে আমরা সিলেকশনের কাজটা করতে পারি। এই লেয়ারটাকে আমি ডিলিট করে দিই।
এখন আমরা পেন টুল দিয়ে সিলেক্ট করলাম, ধরুন আমরা এখানে এই অংশটা সিলেক্ট করলাম, এরকম করে দিলাম সিলেক্ট। তারপর আমার কাছে হঠাৎ মনে হলো যে এই জায়গাটায় আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট হলে ভালো হতো। সেই ক্ষেত্রে আমরা পেন টুল থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে দিয়ে এটাকে আমরা এরকম সরিয়ে দিতে পারি, এরকম সরিয়ে দিতে পারি। আবার ধরুন এখানে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে যদি আমি বাদ দিতে চাই, সেক্ষেত্রে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে ক্লিক করে এর উপর ক্লিক করলে জাস্ট আবার অ্যাঙ্কর পয়েন্টটা চলে যাবে। অ্যাঙ্কর এরকম ভাবে আমরা পেন টুলের কাজগুলো করতে পারি। পেন টুল দিয়ে ছবিগুলো কাটার জন্য পেন টুলটাই সবচাইতে উপযোগী টুল। এখন আমরা এখানে দেখব টাইপ টুল। টাইপ টুল হচ্ছে, আমরা স্বভাবত এটা বুঝতেই পাচ্ছি টাইপ টুল দিয়ে লেখালেখির কাজ করা যায়। ধরুন এখানে আমি একটা ছবি দিলাম, ছবির উপরে একটা ক্যাপশন বা একটা নাম লিখে দেবো। এর উপর আমি একটা ক্লিক করলে দেখুন এখানে একটা টাইপ নামে একটা লেয়ার চলে আসছে, টাইপ নামে একটা লেয়ার চলে আসছে এবং এখানে একটা কার্সর চলে এসেছে। এখন আমরা এখান থেকে যে কোনো লেখা লিখতে পারি। ধরুন এখানে আমি যদি ওর নাম লিখে দিই SSIMAN সীমান্ত, আমি লিখে দিলাম এটাকে। এখন আমি এটাকে কন্ট্রোল টি চেপে ট্রান্সফর্ম করে এটাকে বড় ছোট করতে পারি। টাইপ টুল দিয়ে আমরা এই কাজটা করতে পারি। অর্থাৎ এখানে আবার বিভিন্ন রকম টাইপের, যে ভার্টিক্যাল টাইপ, হরিজন্টাল টাইপ, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, এই এতগুলোর দরকার নেই। আমি জাস্ট হরিজন্টাল টাইপ টুলটাকে নিয়ে সেটাকে যদি আমার পরবর্তীতে ভার্টিক্যাল করা, তো রাইট বাটন ক্লিক করে রোটেট 90%, বাস এটা ভার্টিক্যাল হয়ে গেল। আবার আমি এটাকে হরিজন্টাল করতে পারি। তো এটাকে আবার এটার কালারটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। আবার টাইপ টুলটা ক্লিক করে এই টাইপ টুল সিলেকশন থাকা অবস্থায় টাইপ টুল ক্লিক করে এখান থেকে জাস্ট আমি কালারটাকে যদি চেঞ্জ করে দিই, দেখুন যে কালার দিচ্ছি এটাকে সেই কালারই সে নিয়ে নিচ্ছে। ওকে করে দিলাম। এখান থেকে আমরা ইচ্ছা করলে ফন্টটা চেঞ্জ করে দিতে পারি, যে কোনো ফন্ট আমি ইউজ করতে পারি। ফন্ট সাইজ এখান থেকে চেঞ্জ করতে পারি। এখানে সেন্টার রাইট অ্যালাইনমেন্টও আমি ঠিকঠাক করে দিতে পারি। এখানে দেখুন স্টাইল দেওয়া আছে। এই লেখাগুলো স্টাইল যদি আমি এরকম দিয়ে দিই, লেখাটা এরকম বাঁকা হয়ে যাচ্ছে, এরকম এটা ভার্টিক্যালিও করা যায়, তবে হরিজন্টালটাই ভালো। এটাকে যদি আমি এরকম আর করে দিই, এটা ইচ্ছা করলে আমি আরো বাড়িয়ে কমিয়েও নিতে পারি। দেখুন এটাকে বাড়িয়ে কমিয়ে নিলে এরকম বাড়ানো কমানো যাচ্ছে। পরবর্তীতে আমরা এটাতেও কাজ করতে পারবো, এটাতেও কাজ করতে পারবো। তারপরে একটা পাথ সিলেকশন টুল, এটা হচ্ছে পেন টুল দিয়ে যে কাজ করলে যে পাথগুলো আসে ওই পাথগুলোকে সিলেক্ট করার জন্য পাথ সিলেকশন টুল নেওয়া হয়, খুব ইম্পর্টেন্ট না। তারপর আমরা পরের টুলগুলো একটু দেখি। এখানে দেখুন রেক্টেঙ্গেল টুল আছে, রাউন্ড রেক্টেঙ্গেল টুল, এলিপস টুল, পলিগনাল টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল, এরকম টুল আছে। এটা নিয়ে আমরা কি করতে পারি, দেখুন রেক্টেঙ্গেল টুল নিয়ে যদি আমি এখানে একটা রেক্টেঙ্গেল এঁকে দিই, রেক্টেঙ্গেলটা চলে আসে একটা কালার অনুসারে, রেক্টেঙ্গেল চলে আসে। এই কালারটাকে আমি আবার এখান থেকে যদি ফরগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিই, সেক্ষেত্রে এই কালারটাকে চেঞ্জ করে দিলে পেন বাকেট টুল দিয়ে আমি এর উপর, এটা আসতেছে না, যা হোক এটাকে আমি এরকম যদি একটা রেক্টেঙ্গেল আমার নেওয়ার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমরা নিতে পারি। যে কালারটা এখন আছে এই কালারটা আগে আমাদের চেঞ্জ করে নিতে হবে, চেঞ্জ করে এখানে এঁকে দিলে রেক্টেঙ্গেলটা চলে আসবে। এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারি। এখান থেকে যে কালারটা আমরা নিব সেই কালারটা আমরা এখান থেকেই চেঞ্জ করতে পারি। এটাকে আবার এটার যদি আমি স্ট্রোক বাড়িয়ে কমিয়ে দিতে চাই, সেক্ষেত্রে দেখুন স্ট্রোকটা আমি বাড়িয়ে কমিয়ে দিতে পারি। স্ট্রোকের কালারটাও আবার এখান থেকে চেঞ্জ করতে পারি। স্ট্রোকের কালার ধরুন আমি যদি হলুদ দিয়ে দিতে চাই, এখান থেকে ক্লিক করে এটা হলুদ দিয়ে দেওয়া যাবে। এই রেক্টেঙ্গেলটাকে আমি আবার সরি, এটা স্ট্রোক সিলেক্ট করা আছে, এটাকে যদি আমি গ্রেডিয়েন্ট করতে চাই সেটাকে আবার গ্রেডিয়েন্টও করা যায়। বিভিন্ন রকম গ্রেডিয়েন্ট এটাকে আমি করতে পারি। গ্রেডিয়েন্ট কালার আবার ইচ্ছা করলে এখান থেকে আমি চেঞ্জ করে দিতে পারি। এটা দুইটা কালার আছে, এখানে ক্লিক করে যদি আমি একটা কালারকে এরকম করে দিই, ওকে দেখুন এখন দুই কালারের গ্রেডিয়েন্ট চলে এসেছে। তো এই কাজটা আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুল দিয়ে এই কালারটা করতে পারি। যাই হোক, রেক্টেঙ্গেল টুল ডিলিট করে দিলাম। এটা শুধু রেক্টেঙ্গেল না, রাউন্ড, এলিপস টুল, পলিগনাল টুল, সবগুলো টুলের ক্ষেত্রে একই ব্যবহার, আমরা এই কাজগুলো করতে পারি। আচ্ছা, তারপরে আমরা দেখি এখানে একটা টুল আছে হ্যান্ড টুল। এটা ধরুন আমার ছবিটাকে আমি জুমটাকে বাড়িয়ে নিলাম, সেক্ষেত্রে হ্যান্ড টুলটা দেখাইতে ভালো হবে। এখন হ্যান্ড টুলটা নিয়ে ক্লিক করে আমি ছবিটাকে আশেপাশে এদিকে সেদিকে ঘোরাতে পারি। এটা কাজ করার জন্য আবার আমি যদি হ্যান্ড টুল সিলেক্ট করা না থাকে, ধরুন অন্য যে কোনো একটা টুল সিলেক্ট করা আছে, এখন আমি জাস্ট স্পেস বাটন
কিবোর্ডে স্পেস বাটন ক্লিক করলে হ্যান্ড টুলটা চলে আসবে। তখন আমি এটাকে আবার যে কোনো দিক টান দিয়ে নিয়ে আসতে পারবো। স্পেস বাটন, কিবোর্ডে স্পেস বাটন ক্লিক করলে হ্যান্ড টুলের স্পেস বাটন ধরে রেখে যে কোনো দিক টান দিলেই সেটা আমি আনতে পারি। হ্যান্ড টুলের পরে আছে দেখুন জুম টুল। হ্যান্ড টুল দুইটা আছে যদিও ওইটার দরকার নেই, তবে জুম টুলটা দেখবো। জুম টুলটার কাজটা হচ্ছে জুম বাড়িয়ে কমিয়ে নেওয়া। এখানে দেখুন ক্লিক করলে জুম বাড়ছে, অর্থাৎ প্লাস আছে এখানে। অল্টার ধরে যদি আমি জুমে ক্লিক করি তখন এটা মাইনাস হয়ে যায়। এইটার ক্ষেত্রে একটা কিবোর্ড কমান্ড আছে সুন্দর। যদি আমরা অন্য যে কোনো টুল সিলেক্ট করে থাকি, কন্ট্রোল এবং স্পেস দুইটা কি একসাথে প্রেস করলে আমরা জুম টুলটা পেয়ে যাই। কন্ট্রোল এবং স্পেস দুইটা কি প্রেস করলে দেখুন জুম টুল চলে আসে। আবার যদি আমি মাইনাস করতে চাই, কন্ট্রোল অল্টার স্পেস তিনটাকে একসাথে ক্লিক করলে মাইনাস চলে আসে। সেক্ষেত্রে আমরা জুম টুলের ব্যবহারটা সুন্দরভাবে করতে। তো ভিউয়ার্স, আজকে মোটামুটি ফটোশপের টিউটোরিয়াল আমরা যতটুকু দেখলাম, যারা একেবারে প্রাইমারি ইউজার আছি তাদের জন্য আশা করি কিছুটা কাজে লাগতে পারে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গ্রাফিক্স বাংলা টিউটোরিয়াল। দেখুন ডান পাশে একটা সাইন দেওয়া আছে, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে বাকি টিউটোরিয়ালগুলো যাতে খুব সহজে পেতে পারেন সেই জন্য সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।